ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আবার একটা দোদন দিদি নতুন গল্প নিয়ে এসেছে। এর আগের দিনে তোমাদের তো লালুর কীর্তির একটা কীর্তি শুনিয়েছি। আজকে লালুর কীর্তির দ্বিতীয় কীর্তির কথা শোনাবো, কেমন? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো লালু ছিল ডাক নাম, ভালো নাম একটা ছিল, কিন্তু কেউ তো আর ওই ভালো নামে ডাকতো না, সবাই লালু বলেই ডাকতো। সেই যে ভালো নামটা কেউ জানতোই না, বন্ধুবান্ধবরাও বলতে পারবে না ওর ভালো নাম কি। লালু, সত্যি লাল কথার ইংরেজি, হিন্দি মানে ইংরেজি না, হিন্দি মানে জানো তো হচ্ছে প্রিয়। কে যে ওর নামটা দিয়েছিল কি জানি, নামের সাথে ব্যক্তির একেবারে দারুণ মিল। লালু ভীষণ সবার প্রিয় ছিল, ভীষণ প্রিয় ছিল। তো ওরা তো স্কুল পাশ করে কলেজে সব ভর্তি হলো। লালু বলল, না আমি আর পড়াশুনো করব না, আমি ব্যবসা করব। ওর মায়ের কাছ থেকে 10টা টাকা নিয়ে ঠিকাদারির ব্যবসা করবে বলে ঠিক করেছে। যাই হোক, ওই ঠিকাদারির ব্যবসাতে লেগেছে। বন্ধুবান্ধবরা কলেজে ভর্তি হয়েছে। কলেজে যখন যেত সব বন্ধুরা দেখতো লালু মাথায় একটা ছাতা দিয়ে ওই মিস্ত্রি টিস্ত্রি নিয়ে, শ্রমিক মিস্ত্রি সব নিয়ে রাস্তাঘাটটা সারাই করছে। আর যেহেতু স্বভাব ভালো, ওকে সবাই ভালোবাসতো, টুকটাক কাজ পেয়েও যেত। বন্ধুরা আবার মাঝে মাঝে বলতো, কিরে তোর তো পুঁজি মাত্র 10 টাকা। বলে, তো কি 10 টাকা ঢের টাকা, এই তো যথেষ্ট, আর লাগবে না। যাই হোক, এই হচ্ছে মানে লালুর ছোটোবেলায় এরকম চলছে। শুধু এরকম মানে লালু ছিল প্রচণ্ড ভালো জিমন্যাস্টিক করতে পারতো, খেলোয়াড় হিসেবেও লালু ভীষণ ভালো, ভীষণ জোর, ভীষণ গায়ে শক্তি, ভয় বলে কিছু নেই। ওর তো অনেক গুণ। সবাই যখন স্কুলে যেত, স্কুলে না একটা ব্যাগ থাকতো, প্রত্যেকের থাকে, তোমাদেরও তো আছে, তবে তোমাদের যখন এখন পিঠে বেশ সুন্দর করে ব্যাগ, ওই ব্যাগ তখন ছিল না, বেশ একটা কাপড়ের সুতির ব্যাগ ওই ঝোলানো। লালুর ওই ব্যাগের মধ্যে আবার একটা পুটলি থাকতো। ওই পুটলিতে কি থাকতো জানো তো? ছুরি রে, কাঁচি রে, বুঝেছো, হাম্বল দিস্তার ডাটি রে, তারপরে ওই নুরুন, তার অনেক কিছু। আর ও হচ্ছে সারা স্কুলের ছিল মিস্ত্রি, বুঝেছ। যার যা প্রবলেম হতো, সে কারোর স্লেটের ফ্রেম ভেঙে গেছে, খুলে গেছে, লালুর কাছে যেত। লালু কিন্তু কাউকে না করতো না, এত সুন্দর সারিয়ে দিত, দারুণ। ছাতা ভেঙে গেছে, ওই লালু ছাতা সারিয়ে দিত। খেলতে গিয়ে জামা ছিঁড়ে গেছে, বোতাম খুলে গেছে, সব লালুর কাছে। লালু এত সুন্দর সব সারাই করে দিত না, আর কাউকে না করতো না, সবাই খুব ভালোবাসতো। তাহলে লালু ভীষণ প্রিয় ছিল সবার, সবাই খুব ভালোবাসতো। দারুণ ও খেলোয়াড় ছিল, জিমন্যাস্টিক দারুণ করতো। ও হচ্ছে ভীষণ সাহসী, লোকের বিপদে আপদে ভয় বলে কোনো পদার্থ ছিল না শরীরে, মানে কেউ না যাক জানে লালু আছে। এত গুণের মধ্যেও কিন্তু ওর একটা মারাত্মক দোষ ছিল, কি জানো? সে হচ্ছে ভয় দেখানোর যদি কোনো সুযোগ পেত, তখন কে ছোট, কে বড়, কে গুরুজন, কিচ্ছু ওর খেয়াল থাকতো না। আর ভয় দেখানোর এমন সব কায়দা আর বুদ্ধি ওর মাথায় আসতো, মানে সবাই অবাক হয়ে যেত, এসব বুদ্ধি ওর মাথায় আসে কি করে। সেরকম একটা ঘটনা তোমাদের বলি। গ্রামের মনোহর চাটুর্যে, ওই গ্রামের আর কি বেশ গণ্যমান্য অবস্থাপন্ন লোক, তার বাড়িতে কালী পুজো। এবার গ্রামের সমস্ত লোকজন গেছে, এলাহি কাণ্ড কারখানা, কালী পুজো হবে, পুজো হচ্ছেই হচ্ছে। এবার গভীর রাতে বলি দেয়া সময় হয়েছে। পুজোতে না আমাদের আগে বলি দেওয়ার নিয়ম ছিল, এখনও অনেক জায়গায় আছে, কিন্তু ম্যাক্সিমাম এখন আমরা ওই সব বলি টলি তুলে দিয়েছি, বলি আর দিই না। তখন তো ছিল কালী পুজো, বলি হবে, আর বলি জেনারেলি পুরোহিতরাই দিত। কিন্তু যেসব পুরোহিতের বয়স হয়ে গেছে, বলি দিতে তো গায়ে শক্তি লাগে, সেই যে খড়গোটার বিরাট ভার, ওটা উপরে তুলতে হবে, দিতে হবে, বলি পারে না,
তখন কি করে, পুরোহিতে মন্ত্র বলে আর একজন আনে, সে বলি দেয়। এই রকম একজনকে ঠিক করেছে বলি দেওয়ার, সে আসবে। কিন্তু বলির সময় হয়ে গেছে, সে তো আসছে না। সবাই বলছে রে বাবা এখন কি হবে, সব গেছে তার বাড়িতে, যে কী ব্যাপার, তাকে ডেকে আনার জন্য গেছে। গিয়ে দেখে কি জানো, ও বেটা তো একেবারে পেট ব্যথায় কুকড়ে পড়ে রয়েছে, ওর পক্ষে তো আসা অসম্ভব। সব ছুটতে ছুটতে এসে বলছে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে, ও তো আসতে পারবে না। তখন তাহলে উপায়, আর তো সময় নেই বেশি। তাহলে এর মধ্যে একজন বলছে আচ্ছা লালুও তো ছোটোবেলায় অনেক পাঠা বলি ঠলি দিত, লালুকে ডাকলে হয় না? তখন বললো হ্যাঁ হ্যাঁ, লালু তো প্রচুর পাঠা টাঠা কাটতো, চল লালুকে গিয়ে ডেকে নিয়ে আয়। সেই রাত্রবেলায় সব ছুটেছে লালুর বাড়ি। লালু তো বেচারা ওই সারাদিন কাজকর্ম করে এসে রাত্রবেলায় দিব্যে আরামসে ঘুমিয়েছে। আর দিয়ে ধাক্কা ধাক্কি করে দরজা খুলে বলে লালু চল, ওই মনোহর চট্টোপাধ্যায় জ্যাঠামশাইয়ের বাড়ি যে পুজো, তোকে বলি দিতে হবে পাঠা। বলে অসম্ভব, দেখ ছোটোবেলায় যা করেছি, আমার একদম ভালো লাগে না, আমি অসম্ভব, পাঠা টাটা আমি বলে দিতে পারবো না। এই বলে না, কি বলছিস তুই, গ্রাম শুদ্ধ মঙ্গল হবে, মায়ের কোপে পড়বে, তাই তুই কি চাস গ্রামের সবাই মিলে গ্রামের ক্ষতি হোক? চল চল লালু, একদম সময় নেই। এইসব কথাবার্তা টাত্রায় লালুর বাবার ঘুম ভেঙে গেছে। ও এসেছে, কি ব্যাপার? বলছে জ্যাঠামশাই দেখুন, লালুকে যেতে হবে, পাঠা বলি সময় হয়ে যাচ্ছে, বলির লোক আসেনি। তখন ভদ্রলোক বলছে যে যাও, ওরা কত নিরুপায় হয়ে তোমার কাছে এসেছে, যাও তুমি যাও। তখনকার দিনের ছেলেমেয়েরা প্রচণ্ড মা বাবার কথা শুনতো। মা বাবার কথা অমান্য করা যাবে না, সে যত অনিচ্ছা হোক, যত ভালো না লাগুক, কিন্তু যেতে হতো, কথা শুনতেই হতো। অগত্যা লালুকে যেতেই হলো, কিন্তু একদম লালু ভীষণ মানে অনিচ্ছাতে এসেছে। লালুকে দেখে সবাই এসে গেছে, আর চিন্তা নেই, লালু এসে গেছে, এই আর তো সময় নেই, পাঠাকে উৎসর্গ করো করো করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাই সেই পাঠাকে উৎসর্গ করা হলো, কপালে একটা লাল সিঁদুরের টিপ দেয়া হলো, গলায় জবা ফুলের মালা দেয়া হলো। তো টানতে টানতে নিয়ে আসছে, আর ঢাক ঢোল ঘণ্টা তো বেদম সুরে সব বাজাচ্ছে, আর সবাই জয় মা জয় মা জয় মা করে সে চেঁচাচ্ছে। আর পাঠাও তো ভ্যাঁ ভ্যাঁ করে, ওর কথা কে শোনে? সেই বেচারা, তার এই আর্তনাদ তো আর কেউ শোনার নেই। নিয়ে গেছে, হাঁড়ি কাঠে গলা দিয়েছে। তো লালুর সেই খড়গোটা উপরে উঠল, নিমিষের মধ্যে নেমে গেল। ও তার শরীরে 2-3 বার ঝটকা দিয়ে ভগবানের কাছে নালিশ জানিয়ে নিস্তেজ হয়ে গেল, বুঝলে? লালু একদম চোখ বন্ধ করে খাড়া হাতে নিয়ে একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। এরপর আর একটা আছে, 2টো পাঠা। বলে ওকে নিয়ে আয়, ওই পাঠাটাকে নিয়ে আয়। আর ওই পাঠাটা একটু দূরেই ছিল, সে বেচারা দেখে ও পাঠা তো কাঁপছে আর চেঁচাচ্ছে। যাই হোক, কী অন্যায় বলো। তো ওটাকে ওরকম উৎসর্গ করে নিয়ে আসা হলো, কপালে টিপ দিয়ে, গলায় মালা পরিয়ে, হাঁড়ি কাঠে। লালু যথারীতি আবার সেই করে উপরে খড়গ তুলে নিমিষে নেমে গেল। আর ও বেচারাও তো কয়েকবার ঝটকা দিয়ে ভগবানের কাছে প্রতিবাদ জানিয়ে নিস্তেজ হয়ে গেল। তো লালু একদম চুপচাপ পাথরের মতো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আর এদিকে ঢাক ঢোল জয় মা, সে একেবারে সাংঘাতিক চিৎকার চেঁচামেচি। হঠাৎ লালু চোখ বড় বড় করে একটা বিরাট হুঙ্কার দিয়ে উঠল। একদম সবাই নিস্তব্ধ হয়ে গেল, ঢাকি ঢাক ঢাক বাজানো বন্ধ করে দিল। লালুর ওই চেহারা দেখে সর্বনাশ, এ কি দেখছে? লালুর চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে, ভয়ঙ্কর বড় বড় করে হুঙ্কার দিয়ে বলছে, আর পাঠা কই? তখন একজন বলছে, আমরা তো 2টো করেই পাঠা দিই, আর তো পাঠা নেই। বলে সে আমি জানি না, আমার এখন মাথায় খুন চেপে গেছে, আর পাঠা কই? সর্বনাশ, লালু তো সেই খড়গোটা আকারে ভন ভন করে মাথার উপরে ঘুরে, পাঠা নেই
হবে না। তাহলে আমি আজ নরবলি দেব, মায়ের আদেশ। এই যেই না শুনেছে ওখানের অত লোক, তখন তো হুড়োহুড়ি পাড়াপাড়ি দৌড়ি, একটার ঘাড়ের উপর আর একটা পড়ছে। সে তাকে পেছন দিয়ে টেনে মানে আগে যাওয়ার চেষ্টা করছে, কেউ হামাগুড়ি দিয়ে যাচ্ছে। সে এক সাংঘাতিক অবস্থা। ওই নিমিষে কয়েক মুহূর্ত, তার মধ্যে পুরো ওই মন্দির ফাঁকা। লালু গিয়ে তখন বলছে, মনোহর চাটুর্যে কোথায়? মনোহর চাটুর্যে তখন তো ওই সব পুজো আচ্ছা হচ্ছে বলে বেচারা তো একদম চোখ বুঝেছ, তিনি ওই ইষ্টনাম জপছিলেন। ও তো দৌড়তে গেছে, হলে হবে কি, বুড়ো মানুষ, ভারী সারি, ও কি দৌড়তে পারে? লালু তো এক দৌড় দিয়ে গিয়ে বাহাতটা খপ করে ধরেছে, আর লালুর গায়ে হেব্বি জোর ধরেছে। তখন তো মনোহর বাবা তুই একটু স্থির করে দেখ বাবা, আমি পাঠানোই, আমি মানুষ, আমি তোর সম্পর্কে না জ্যাঠামশাই হই, তোর বাবা আমার ছোট ভাইয়ের মতো, বাবা দেখ। বলে, না, মায়ের আদেশ, আমাকে আজকে নরবলি দিতেই হবে। বলে, মা এরকম কখনো আদেশ দিতে পারে না, কখনোই পারে না। মা যে জগৎ জননী, তিনি সন্তানের এ কাজ করতে পারে? তা মা কখনো এ আদেশ দিতে পারে না। বলে, তোমাদের সে জ্ঞানগম্ভীর আছে? বলে, বাবা এবারের মতো ছেড়ে দে, আমি প্রতিজ্ঞা করছি, এই মায়ের সামনে প্রতিজ্ঞা করছি, আমার বাড়িতে আর কোনো দিন পাঠা বলি হবে না। তুই আমাকে একটু ছেড়ে দে না বাবা, আমি একটু পায়খানায় যাব বাবা। বুঝেছ, টেনশনে ভয়ে ওর কি দশা হয়েছে। তখন বললো, ঠিক আছে, তোমাকে ছেড়ে দিলাম। পুরোত কই? গুরুদেব তিনি কোথায়? বলে তো ও এক লাফ দিয়ে মন্দিরের মধ্যে ঢুকেছে। আর পুরোত বেচারা এইসব দেখে আগেই ঠাকুরের পেছনে গিয়ে তো ঠকঠক করে কাঁপতে শুরু করেছে, সর্বনাশ, মাগো আমায় রক্ষা করো, মাগো আমায় রক্ষা করো। আর যে গুরুদেব কুশাসনে বসে মন দিয়ে চণ্ডীপাঠ করছিলেন, তিনি তাড়াতাড়ি ওইসব রেখে টেকে গিয়ে দালানের বড় খামের, একটা বড় মোটা খামের পেছনে গিয়ে চুপ করে লুকিয়ে রেখেছে। আর যেই না লালু ঢুকেছে সেই মন্দিরে, তখন পুরোহিত ঠাকুরের, বললেন না নিরীহ বুড়ো মানুষ, সরু গলায় আর্তনাদ, আর গুরুদেবের মোটা গলায় আর্তনাদ, দুটো আর্তনাদ একসাথে, বাপরে বাপ, সে যে কি ভয়ঙ্কর একটা আওয়াজ। আর লালু নিজেকে ঠিক রাখতে পারল না, হো 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 করে হেসে একেবারে খাড়াটা ফেলে দৌড় মানে দৌড়। সব চুপচাপ, আস্তে আস্তে লোকজন ঢুকে, ও লালুর তার মানে মায়ের আদেশ ফাদেশ এসব মিথ্যে কথা, আমাদের ভয় দেখাবে বলেও এসব করেছে। তখন মনোহর চাটুর্যের হেব্বি রাগ হয়েছে। আসুক বেটা, কালকের যদি ওর বাবাকে দিয়ে ওকে আমি 50 ঘা জুতোর বাড়ি না খাওয়াতে পেরেছি, তবে আমার নামও মনোহর চাটুর্য নয়। এখন খুব বড় চড়ো কথা বলছে, তখন তো গলা শুকিয়ে গেছিল। যাই হোক, তখন বলছে, তাড়াতাড়ি পুজোয় বসো, এখনও তো একটু বাকি আছে। তখন পুজোয় বসলো, পুজো টুজো নির্বিঘ্নে হলো। তা লালুকে আর পাবে কোথায়? লালু তার পরের দিন সকাল হতে না হতে ও গ্রাম ছাড়া কোথায় যে গেছে কোনো খোঁজ নেই। 8-10 দিন পরে একদিন সন্ধ্যের সময় এসে ওই মনোহর চাটুর্যের পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে তাই পায়ের ধুলো নিয়ে ও বাড়ি গিয়ে সে যাত্রায় রক্ষা পেল। তবে যেটা কাজের কাজ হয়েছে, যেহেতু ঠাকুরের সামনে প্রতিজ্ঞা করেছে এ বাড়িতে আর বলি হবে না, তারপর থেকে কিন্তু মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো হতো, কিন্তু বলি আর হতো না। কেমন লাগলো? ভালো লাগলো? ঠিক আছে, তাহলে আমাকে একটু জানিও। পরের দিন আবার তোমাদের কাছে আরেকটা নতুন গল্প নিয়ে এসে হাজির হবে। মনে আছে তো কে হাজির হবে? তোমাদের দোদন দিদা।